হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে সদ্য মুক্তি পাওয়া দেবারা মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি, যেখানে কিনা দেশকে বাঁচাতে সমুদ্র থেকে অস্ত্রবোমা চুরি করে দুই বন্ধুর মাঝে কঠিন লড়াই হয় এবং একে অন্যের শত্রু হয়ে যায়। শুরুতেই আমরা কিছু পুলিশ অফিসারদেরকে দেখি, তারা সবাই মিলে একটি মিশনের ব্যাপারে কথা বলছে আর বলে আগামী মাসে আমাদের দেশে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হবে, কিন্তু আমাদের এই আয়োজনের মধ্যে ব্যাঘাত ঘটাতে পারে ইয়াতি। আর ইয়াতি হচ্ছে একজন ডন মাফিয়া, আর ইয়াতির ভাই দয়া, তারা দুজন হচ্ছে বিশ্ব ক্রিমিনাল। তাদেরকে যত দ্রুত সম্ভব দৌড়তে হবে। তখন সেখানে থাকা সিমাম নামে পুলিশ অফিসারের কাছে সমস্ত দায়িত্ব পড়ে দয়া আর ইয়াতিকে ধরার জন্য। রাতের বেলা সিবাম সে তার বন্ধুদের সাথে বসে চিন্তা করে তাদের দুজনকে কিভাবে ধরবে। তখন পাশে থাকা একজন বলে যে এমন একজন আছে যে ইয়াতির গ্যাংয়ে 2 নম্বর র্যাঙ্কিং এ কাজ করে, তার একটা গার্লফ্রেন্ড আছে, আমরা যদি তার গার্লফ্রেন্ডকে ধরতে পারি তাহলে তাকে আমরা ধরতে পারবো। যেই বলা সেই কাজ করা শুরু। তারা তার গার্লফ্রেন্ডকে টুপ বানিয়ে তাকে ধরে ফেলে। পুলিশ অফিসার শিবাম তাকে মেরে তার কাছ থেকে জবানবন্দি নেয়। বলে যে দক্ষিণে তামিলনাড়ু বর্ডারের কাছে রত্নাগিরি করে একটি জায়গা আছে, সেখানে একজনের নাম মুরগা আর একজন ছোট সময় চোরা কারবারি আছে। তিনি শুধু বন্দর থেকে নন, সরাসরি সমুদ্র থেকে পণ্য চুরি করতে পারে। কিন্তু 3 মাস আগে ইয়াতি মারা গেছে। তখন দেখি পুলিশ অফিসার তার টিম নিয়ে অবসরপ্রাপ্ত ডিএসপি তুলসী নামে একজনের কাছে আসে। এখানে তারা সমুদ্রে চোরা কারবারি সম্পর্কে জানতে এসেছে আর তাকে বলে যে এগুলোর মাঝে কে কে জড়িত তার সবার নাম বলতে। তুলসী বলে যে সমুদ্রের জল থেকে পণ্য আনা হয় চুরি করে, এগুলোর না মুরগা জানে আর না আমি জানি। তুলসী বলে যে পূর্ব দিকে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেখানে 4টি গ্রাম রয়েছে, সেই 4টি গ্রামকে একত্রে লাল সাগর বলা হয়। তারাই জল থেকে এইসব মালামাল চুরি করে নেয়। তখন পুলিশ অফিসার সেই গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়। তখন তুলসী বলে লাল পাহাড়ের লোকদের থেকে সতর্ক থাকতে, কারণ তারা অনেক ভয়ানক। পুলিশ অফিসার সে গ্রামে চলে আসে। গ্রামে একজনের সাথে সে দেখা করে। এখানে সে বলে যে সমুদ্র থেকে অর্ধেক রাতে জাহাজ থেকে কন্টেনার চুরি করা, এইসব নিয়ে পুলিশ অফিসার ঠেট দেয়। তখনই চেয়ার থেকে উঠে এসে পুলিশ অফিসারের সিনা বরাবর একটা লাথি দেয়। আর ইনিই হচ্ছেন আমাদের এই মুভির মহা মূল্যবান ভিলেন, যাকে ছাড়া সম্পূর্ণ মুভি অসমাপ্ত থেকেই যায়। তার নাম বাইরা। পুলিশ অফিসার সেখান থেকে মার খেয়ে সাগরে পার আসে আর সেখানে গ্রামের সব থেকে বয়স্ক লোকের সাথে দেখা হয়, যার নাম সিঙ্গাপ্পা। সিঙ্গাপ্পার কাছে গ্রামের সকল খবরাখবর থাকে। সিঙ্গাপ্পা তাদেরকে সমস্ত কিছু বলতে থাকে। বলে যে এটা অনেক বড় কাহিনী, এটি একটি সমুদ্রের রক্তে লাল হয়ে যাওয়ার গল্প, শক্তিশালী সমুদ্রের রক্ষক জলের গল্প, যার উপরে তিনি অচিরে দাঁড়িয়ে সমুদ্র পাহারা দিচ্ছে। এটা আমাদের প্রিয় দেবরার গল্প। আর হ্যাঁ, বই কাটিয়ে উঠতে আপনার একটি দেবতার গল্প শোনা উচিত, আর বই বুঝতে হলে দেবরার গল্প বুঝতে হবে। কয়েক বছর আগে এই পাহাড়ের পাশে একটা রাজ্য ছিল। ওই রাজ্য জয় করার জন্য সমুদ্র পাড়ি দিতে হয়েছিল, কিন্তু পাহাড়ের বিশাল সেনা মোতায়েন ছিল। কিন্তু সারা দেশে রাজার জন্য এগুলো ছিল একটি গতিশীল শক্তি। না ছিল তাদের মধ্যে জাত আর না ছিল তাদের কোনো ধর্ম। তাদের মধ্যে ভয় এমন কিছু ছিল না যা তারা জানতো। আর অস্ত্র ছিল তাদের ঈশ্বর এবং অস্ত্রই তাদের সাহস। তারা দিনরাত পাহাড় থেকে সমুদ্র দেখছিল আর তারা শত্রুদের থেকে সমুদ্রকে বাঁচিয়েছিল। শত্রুদের লাল রক্ত থেকে সাগরের পানি লাল হয়ে যায়, সেই থেকে এই সাগরের নাম লাল সাগর। আর এক সময় ওই রাজ্যগুলো অদৃশ্য হয়ে যায় আর সমুদ্র দিয়ে আসা তারা দেশের সম্পদ চুরি করে নিয়ে যেত। সেই সময় নৌসেনারা তারা শুধু দেখতো, কিছু করতে পারতো না। আর এটা সেই নৌবাহিনীর গল্প যা দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত। দৃশ্য পরিবর্তন করে আমরা দুজনকে দেখি, তারা একে অপরের সাথে কথা বলছে। তখন তাদের মধ্যে একজনের নাম জানতে পারি, যার নাম মুরগা। ওয়াও, কি নাইস নেম। আর আরেকজনের নাম তো আমরা জানি, তুলসী। তারা দুজন কিসের জন্য অপেক্ষা করছে তা আমরা 2 মিনিট পরে জানতে পারবো। তখনই আমরা মেইন ক্যারেক্টারকে দেখি, তার নাম দেবারা। সে একটি জাহাজে উঠতেছে এবং তার সাথে থাকা তাদের সঙ্গীরাও জাহাজে উঠছে। ওমা, আমরা দেখি মেইন ভিলেনকেও দেখায়। দেবরা আর বাইরা তারা দুজন 2 গ্রামে থাকে, কিন্তু তারা বন্ধুর মতো এবং ভাইয়ের মতো। তারা জাহাজে এসেছে কন্টেনার চুরি করার জন্য। তারা যখন কন্টেনার চুরি করতে যাবে তখনই সেখানে নৌসেনা চলে আসে, কারণ তাদের কাছে খবর এসেছে জাহাজ থেকে কন্টেনার চুরি হতে পারে। এদিকে দেবরা আর বেহেরা তারা সবাই মিলে নৌসেনাদের ফাঁকি দিয়ে কন্টেনার চুরি করে নিয়ে আসে। আর আমরা তখন দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তারা মূলত এই চুরি করা কন্টেনার জন্য দাঁড়িয়েছিল। তারা তাদেরকে অর্থের বিনিময়ে কন্টেনার চুরি করায়। রাতের বেলা দেবরার মা দেবরাকে ইমোশনাল হয়ে বলতেছে, আমি আমার চোখ দিয়ে আমার বাবাকে মৃত্যু হতে দেখেছি, আমার এই 2 চোখ দিয়ে তোর বাবাকেও মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখেছি, এবং আমি আমার ভাই বোনদেরও মরতে দেখেছি। কত দুর্ভাগ্য আমার। দৃশ্য চেঞ্জ করে পরে দেখি দেবরা তার ছেলেকে গল্প শোনাচ্ছে। সে তার ছেলেকে তার বাবা দাদার গল্প শোনায়, কিন্তু তার ছেলে বারা বলে, বাবা তুমি তোমার বাপদাদার কাহিনী বাদে তুমি আমার বাবার দেবরার গল্প বলো। তখন দেবরা তার বিজয়ী লড়াইয়ের গল্প বলে। সে হলো অন্ধকার গল্প যা কখনো ভাগ করা যায় না। তখনই দেখি দেবরা গ্রামের মানুষের সাথে দেখা করে কথা বলে। এক ছেলে দেবরাকে বলে, ভাইয়া গ্রামে একটা স্কুল খোলা দরকার,
কিছুক্ষণ পর কয়েকজন ছেলেমেয়েরা তার আলাপ করে বলে, কালকে আমাদের গ্রামে অস্ত্র পূজা, কালকে পূজাতে কে জিতবে এই নিয়ে আলোচনা করে। আর এটা নিয়ে তাদের মধ্যে একটু হাতাহাতি হয়। পরের দিন অস্ত্র পূজা শুরু হয়, আর এই অস্ত্র পূজার শেষে কুস্তি খেলা হবে। খেলাতে যে 3 রাউন্ডে 2 রাউন্ড জিতবে সে সেখানে থাকা সমস্ত অস্ত্র তাদের গ্রামে নিয়ে যাবে, আর সে বিজয়ী হবে। আর যে বিজয়ী হবে আগামী এই অস্ত্র পূজা পর্যন্ত তার হুকুম মেনে চলতে হবে, সে যা যা বলবে। তখনই দেখি 2 গ্রাম থেকে 2 জন চলে আসে। দেবরা আসে এক গ্রাম থেকে আর বেরুবা আসে অন্য গ্রাম থেকে। যেই পথা সেই কাজ। পূজা শেষে কুস্তি খেলার আয়োজন করা হয়। বেহেরা আর দেবরার সাথে কঠিন লড়াই হয়, কেউ কারো থেকে কম না। খেলাতে দেবরা জিতে যায় বেহেরার সাথে, যার ফলে সমস্ত অস্ত্র দেবরা তার গ্রামে নিয়ে যায়। রাতের বেলা দেবরা সে একটি খারাপ স্বপ্ন দেখে, যা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য সে পণ্ডিত মহিলার কাছে আসে। দেবরা বলে, আমি দেখেছি যে আমি আমার 2 হাত দিয়ে সবাইকে মারতেছি। তখন মহিলা বলে, আগামী দিনগুলো আবশ্যক নয় দেবরা, তুমি যাদের আপন মনে করে বিশ্বাস করতেছ মূলত তাদের কাছ থেকে সতর্ক থাকো। তখন জঙ্গলের মধ্য দিয়ে বিয়ের গাড়ি যাচ্ছে, আর তাদের গাড়ি রাস্তায় কে যেন আটকায়। তখন সামনে থাকা পুলিশের গাড়িকে বোমা মেরে উড়িয়ে দেয়, আর সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। তখন দেবরা ওই ছেলে লাশের কাছে আসে, যে ছেলে বলছিল গ্রামে 2 মাসের মধ্যে একটি স্কুল তৈরি করবে। তার কিছুক্ষণ পর দেবরা আর বেহেরার কাছে তুলসী আর মুরগা আসে। তারা বলে জাহাজ থেকে কন্টেনার লুট করে আনার জন্য। তারা তার কথা শুনে জাহাজে যায় কন্টেনার লুট করার জন্য। তারা সবার চোখ আড়ালে কন্টেনার চুরি করে নেয়, কিন্তু চুরি করে নিয়ে যাওয়ার সময় নৌবাহিনী তাদেরকে আটকায়। তারা তাদের সবাইকে বন্দি করে ফেলে। তখনই আমরা জানতে পারি যে কন্টেনারের ভিতরে বন্দুক, রাইফেল, গ্রেনেড ইত্যাদি সরঞ্জাম থাকে। তখন নৌবাহিনী অফিসার তাদের সবাইকে বলে, এই লাল সাগর তোমাদের পূর্বপুরুষ এই সাগরকে বাঁচানোর জন্য লড়াই করেছে। একে অপরের সাথে লড়াই করে এই সাগরকে লাল সমুদ্র বানিয়ে দিয়েছে। এগুলো ভয়ানক অস্ত্র যদি আমাদের দেশে বাইরে চলে যায় তাহলে এগুলোর জন্য আমাদের দেশ, আমাদের সন্তান সবাই অনেক বিপদে থাকবে। ঠিক তখনই বেহেরা সেখানে নৌবাহিনীদের সাথে লড়াই করে, একে একে সব নৌবাহিনীকে মারতে থাকে। তখন দেবরা সবকিছু উপলব্ধি করে আর সে নৌবাহিনীদেরকে বাঁচাতে থাকে। আর সেখান থেকে বেহেরা আর দেবরা বন্ধু থেকে শত্রু হয়ে যায়। তারা নৌবাহিনীকে বাঁচিয়ে সব কন্টেনার তাদের গ্রামে নিয়ে আসে। যখন কন্টেনার গুলো মুরগা আর তুলসীর কাছে দিবে, দেবরা বলে এগুলোর ভিতরে কি আছে। তখন বেহেরা বলে, আমাদের টাকা দাও আর তোমার মাল তুমি নিয়ে যাও। যখন মুরগা এর ভিতরে কি আছে তা বলে না, আর বলে যে টাকা দিতেছি, টাকা নেও, ভিতরে কি আছে সেটা জানার কোনো দরকার নেই। দেবরা বলে, আমি জানি এর ভিতরে কি আছে। এর ভিতরে অস্ত্র, গোলাবারত আছে। এগুলো দিয়ে দেশের ভালো ভালো ছাত্রছাত্রী এবং ভালো ভালো ছেলে মেয়েদের নষ্ট করা হয়, আর না জানি কত ছেলে মেয়েদেরকে মারা হয়েছে। দেবরা আরো বলে যে আমি বেঁচে থাকতে এগুলো এখান থেকে কোথাও নিয়ে যেতে দেব না। তখন দেবরা কন্টেনার গুলোকে পাহাড় থেকে সমুদ্রে ফেলে দেয়। আর আজ থেকে আমার আদেশ, এখন থেকে সমুদ্র থেকে কোনো কন্টেনার আনার জন্য কোনো অর্ডার নেওয়া হবে না। এরপর থেকে যদি সাগরের মাঝে কেউ যদি কোনো অর্ডার নেয় বা কোনো অন্যায় কাজ করে, দেবরা সেটা তার প্রতিহত করে, আর সেই সমুদ্রের রক্ষক হিসেবে কাজ করে। একদিন মুরগা আর তুলসী গ্রামে অর্ডার দেওয়ার জন্য আসতেছে, কিন্তু দেবরার ভয়ে তারা রাস্তা থেকে চলে যায়। মানে দেবরা পুরা সাগরের রক্ষাকর্তা, তার ভয়ে কেউ কোনো কিছু করতো না। তখন আমরা দেখি একটি মেয়ে সমুদ্রের দিকে যাচ্ছে, মূলত মরার জন্য যাচ্ছে। আর হ্যাঁ, মেয়েটি চোখে দেখে না। মেয়েটির নাম পদ্মা। পদ্মাকে সমুদ্র থেকে বাঁচিয়ে বেহেরা তার বাসায় নিয়ে আসে। আর পদ্মা তার ভাই রায়াপ্পাকে বলে, ভাইয়া আমি আর তোমার বোঝা হয়ে থাকতে চাই না, তাই আমি সমুদ্রে গিয়েছিলাম মরার জন্য। তখন বেহেরা পদ্মার বিয়ে ঠিক করে তার ভাইয়ের সাথে। এই কথা রায়াপ্পা শুনে অনেক খুশি হয়ে যায়। কিন্তু বেহেরা এইদিকে সে এই বিয়ের মধ্যে দেবরাকে মারার পরিকল্পনা করে। তখনই রায়াপ্পা সে দেবরার বাসায় তার বোনের বিয়ের কথা বলতে এসেছে। দেবরা অনেক খুশি হয়ে যায়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বিয়েতে সবাই উপস্থিত হয়। এদিকে বেহেরা দেবরাকে কোথায় মারবে তার সঙ্গীদের সাথে কথা বলে। দেবরা সে বেহেরার সাথে বসে বসে অনেক মদ খেতে থাকে। অন্যদিকে বেহেরার লোকজন দেবরাকে রাতের মধ্যে মারার কথা বলে। এইসব কথা রায়াপ্পা শুনে ফেলে। পরে সে দেবরাকে এসে সব বলে। দেবরা এগুলো শুনে আগে সাগরের পার যায়। সেখানে বেহেরার লোকজন আসে দেবরাকে মারার জন্য। আর সেখানে দেবরার সাথে বেহেরার লোকজনের হাইফাই মারামারি হয়, যা বলার বাহিরে। দেবরা সে সবাইকে মেরে সেখানে পাথরের দেওয়ালে কিছু একটা লেখে। এরপরে সেও সেখান থেকে উধাও হয়ে যায় এবং কেউ তার খুঁজও জানে না। আর দেবরা কোথায় উধাও হয়েছে তা আমরা মুভি শেষে জানতে পারবো। তার জন্য আপনাদের মুভি শেষ পর্যন্ত দেখতে হবে। এভাবে অনেক বছর কেটে যায়। বেহেরা সে অস্ত্র পূজাতে কুস্তি খেলায় জিতেও যায়, আর সে গ্রামের সকল কিছুর হুকুম করত। এইদিকে দেবরা ছেলে বারা সে সমুদ্র থেকে বিশাল বড় শার্ক মাছ টেনে আনে। তা দেখে সবাই অবাক হয়ে যায়। আর দেবরার মা ও স্ত্রী তারা তাদেরকে বলতেছে, তোমরা তো সমুদ্রে গিয়েছো, তোমরা কি আমার দেবরাকে সেখানে দেখেছো?
তখন তারা বলে আমরা এক জায়গায় রান্নার চিহ্ন দেখতে পাই, রাতে মনে হয় দেবরা সেখানেই ছিল, কিন্তু আমরা তাকে দেখিনি। এরপর বারা সে তার মা ও দাদিকে বাসায় নিয়ে যায় আর তাদের বলে যে তোমরা কি শুরু করছো, গ্রামের সবাই তোমাদের পাগল বলতে শুরু করেছে। তোমার কি মনে হয় তোমার ছেলে নিখোঁজ হয়েছে আর তুমি এমন ভাবে খুঁজতেছো যেন তোমার ছেলে হারিয়ে গেছে? যদি তোমার ছেলে কোনো চাকরির জন্য যায় তাহলে ঠিকই ফিরে আসবে, আর তোমার ছেলে চলে গেছে কারণ তার উদ্দেশ্য হাসিল করার জন্য গেছে। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন এক বৃদ্ধ বারাকে বলতেছে আজ যদি দেবরা এখানে থাকতো তাহলে অস্ত্র পূজা লড়াই বিজয়ী হতো, তিনি আমাদের গ্রামকে রক্ষা করত। তখন আমরা থাঙ্গামকে দেখি, তার বান্ধবীরা সবাই মিলে বারার ব্যাপারে কথা বলছে, বলে যে বারা সে একটি ষাঁড়কে মেরে সাগর থেকে টেনে নিয়ে আসে একা একা। থাঙ্গাম এই কথা শুনে অনেক অবাক হয় এবং খুশিও হয়। তখন বারা রায়াপ্পার কাছে আসে। বারা রায়াপ্পাকে বলে সামনে অস্ত্র পূজা আসতেছে, সেই সম্পর্কে কিছু কথা বলার জন্য এসেছি। অস্ত্র পূজা কথা শুনে রায়াপ্পা কিছুটা অবাক হয়ে যায়। রায়াপ্পা বলে তুমি কি সেই খেলায় লড়বা নাকি? বারা বলে আমি বেহেরার কাছে গিয়ে আকুতি মিনতি করে লড়াই ছাড়া আমাদের অস্ত্র পূজার অস্ত্রগুলো দিয়ে দিতে বলবো, আর আমি তোমার কাছে এসেছি কারণ একলা যেতে একটু ভয় পাই, যদি তুমি আমার সাথে যাও তাহলে একটু সাহস পাবো। পরে রায়াপ্পা সে বারাককে নিয়ে বেহেরার কাছে চলে আসে। বেহেরা সাপ সাপ জানিয়ে দেয় অস্ত্র পূজা নিতে হলে বীর পুরুষের মতো লড়াই করে নিতে হবে। বেহেরা বলে তোর বাপের মতো বীর পুরুষ হয়ে ময়দানে আসিস, তাহলে নিতে পারবি। পরের দিন অস্ত্র পূজা শুরু হয়। পূজার মাঝে বারা সবার সামনে যুদ্ধের খেলার কথা বলে যে সে সবার সাথে লড়াই করবে। বারা সে পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সে লড়াই জিতে যায় আর অস্ত্র পূজা তাদের গ্রামে নিয়ে যায়। কিন্তু সকালে সারা গ্রামের মানুষ জানতে পেরে যায় যে বারা ঘুমের ওষুধ মিশিয়ে চিটিং করে জিতেছে। বেহেরাও এই বিষয়ে নিয়ে চিন্তা করতেছে। তখন সেখানে রায়াপ্পা আসে। বেহেরা সে বলে দেখলি তো রায়াপ্পা, সে আমাদের সবাইকে ঘুমের ওষুধ দিয়ে সে খেলা জিতে গেছে। রায়াপ্পা বলে ঠিক সে চিটিং করে জিতেছে, কিন্তু কাল রাতে আমি তার চোখে প্রতিশ্রুতির আগুন দেখেছিলাম। রায়াপ্পা বলে পাহাড়ে আরেকটি দেবরা তৈরি করা তোমার জন্য কি উপকার হবে না? এদিকে থাঙ্গাম সে তার বান্ধবীদের নিয়ে নদীর পাড়ে বসে গল্প করছে, আর অন্যদিকে বেহেরা সে তার লোকজন নিয়ে অস্ত্র হাতিয়ারগুলো দাঁড় দিতেছে। তখনই তার গ্রুপের একজন বেহেরার কাছে আসে আর তাকে বলে আমি তোমার এই কাজ করব না, আমি শহরে গিয়ে চাকরি করব। এই বলে সে চলে আসে। তখনই বেহেরার লোকজন তাকে মেরে ফেলে। ঠিক তখনই সেখানে মুরগা আর তুলসী আসে। বেহেরা তাদের বলে আমাদের সমুদ্রের মাঝে যাওয়ার সময় এসেছে, কিন্তু মুরগা সে দেবরার ভয়ে এখনো ভয়ে কাজ দেয় না, বলে আগে দেবরাকে হত্যা করো তারপর, আর দেবরা যতদিন জীবিত থাকবে ততদিন সমুদ্র থেকে কোনো কিছু আনতে পারবে না। একদিন দেবরার মা অসুস্থ হয়ে যায়, কিন্তু বেহেরা সে দেবরার ঘর দিনরাত পাহারা দিত, কারণ দেবরার মা অসুস্থ এই কথা দেবরা শুনে ঠিকই তার মার সাথে দেখা করতে ঠিকই আসবে। রাতের বেলা দেবরা ঘরে চলে আসে সবার চোখ ফাঁকি দিয়ে। সে তার মায়ের সাথে কথা বলে। তখনই বেহেরা সে বাহির থেকে সবকিছু শুনে ফেলে। এইসব শুনে ঘরে গিয়ে দেবরাকে না পেয়ে তাকে খুঁজতে থাকে এবং তাকে জঙ্গলে দেখতে পেয়ে দৌড়াতে থাকে। দেবরা দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে অদৃশ্য হয়ে যায়। সকালে দেবরার ছেলে বারা সে সব কথা শুনে তার মাকে বলে, মা বাবা যদি আমাদের জন্য আসতো তাহলে আমাদের সাথে দেখা করতো, এসেছে তো শুধু দাদির জন্য। পরের দিশে মুরগা আর তুলসী আসে বেহেরার সাথে দেখা করতে। তারা বলে আগামী সপ্তাহে এই সমুদ্র দিয়ে পার হবে আমাদের মাল, তুমি আর তোমার সৈন্যরা এই জন্য প্রস্তুত তো বেহেরা আগামী শনিবারের জন্য? পরে আমরা দেখি বেহেরা সে হাতে ব্যান্ডেজ অবস্থায়। তখন তাদের মধ্যে বেহেরা ছেলে এবং আরেকজন দুজন মিলে বেহেরাকে বলে এইবার দেবরা আমাদের হাত থেকে বাঁচবে না, আর বলে এইবার দেবরাকে মারতে হলে আমাদের আর তোমাকে লাগবে না, আমরা এই গুলির মাধ্যমে দূর থেকে তাকে মেরে ফেলতে পারবো। এদিকে দেখি বারার বোন দৌড়ে বাসায় এসে বলে আমি মেহেদি আনার জন্য জঙ্গলে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় বেহেরার লোকজন আমাকে ডিস্টার্ব করে। এই কথা বারা শুনে রাতের বেলা তাদেরকে কিছুটা ধুলাই করে, কিন্তু সকালে সিঙ্গাপা বাহারাকে বলে যে কাল রাতে তুমি যাদেরকে মেরেছো তাদের মধ্যে একজন মারা গেছে, আর তুমি বেহেরার লোকদেরকে মেরেছো বলে তুমি হচ্ছে দেবরার রক্ত, তুমি যদি নেতৃত্ব দাও তাহলে আমরা তাদের সাথে লড়াই করতে প্রস্তুত আছি। তখন বারা সবাইকে শান্ত থাকতে বলে আর বলে আমি বেহেরার কাছে সমস্ত ঘটনা খুলে বলবো। তখন বারা বেহেরার কাছে চলে আসে আর বলে ওরা আমার বোনকে ডিস্টার্ব করেছিল, তাই আমি তাদেরকে মেরেছি, কিন্তু তাদেরকে মেরে ফেলিনি। বেহেরা বলে তুমি তাদেরকে মেরেছো, এর শাস্তি তো নিশ্চিত হবে, এর থেকে মাফ পাওয়ার একটা উপায় আছে, সেটা হলো তোমাকে সমুদ্র থেকে আমার লোকের সাথে মিলে জাহাজ থেকে মাল চুরি করে আনতে হবে, আর তোর বাবা দেবরার সাথে সামনাসামনি লড়াই করে জাহাজ থেকে মাল চুরি করে আনতে হবে, তাহলে তোকে মাফ করে দেবো, এছাড়া মাফ করবো না। এরপর বারা সমুদ্রের পাশে বসে চিন্তা করে। তখন আমরা জানতে পারি যে বেহেরা সেই রাতে তার লোকদেরকে মেরে ফেলেছে বারা মারার পর, যাতে করে বারাকে সমুদ্রে পাঠাতে পারে। তারপর তারা সবাই মিলে সমুদ্রে যায় মাল চুরি করে আনার জন্য। তারা কন্টেনারগুলো চুরি করে এবং এগুলো আনার পথে হঠাৎ তাদের মনে হয় দেবরা চলে এসেছে।
তখন তারা পানিতে গুলি ছুটতে থাকে আর তারা দেখে এটা দেবরা না, এটা হাঙর মাছ। ঠিক তখনই তাদের নৌকার আগুন লেগে যায়। তারা তাদের জীবন বাঁচাতে পানিতে লাফ দেয়। তখনই তাদেরকে পানির নিচে একে একে মারতে থাকে। এইদিকে বারার মা সিঙ্গাব্বার কাছে আসে, তাকে বলে যে বারা সে বেহারা লোকদের সাথে সমুদ্রে গিয়েছে মাল চুরি করার জন্য, কিন্তু সেখানে যদি দেবরার সাথে তার ছেলে দেখা হয় তাহলে দেবরা তাকে মেরে ফেলবে, আপনি কিছু একটা করেন সিঙ্গাপ্পা। আর এদিকে দেবরা সে সমুদ্রে থাকা সবাইকে মারতে থাকে। সিঙ্গাপ্পা বলে তোমার জামাই দেবরা অনেক আগেই মারা গেছে, আর সেই দিন তোমার ঘরে দেবরা আসেনি, বরং বারা সে দেবরা সেজে এসেছিল। তোমাদের মনে হয় সমুদ্র দেবরা রক্ষা করতেছে, কিন্তু না, সমুদ্রকে বারা রক্ষা করতেছে। আর সবাই মনে করে দেবরা বেঁচে আছে, সেই সমুদ্রকে রক্ষা করতেছে। এতক্ষণে আমার মনে হয় সমুদ্রে থাকা সবাইকে তোমার ছেলে দানবের মতো শিকার করতেছে। বারা সে সবাইকে মেরে নৌকা করে সমুদ্রের তীরে নিয়ে আসে। সেখানে বারা সিঙ্গাপ্পাকে একটি ছুরি দিয়ে বলে তার পিঠে আঘাত করতে, যেভাবে সে সবাইকে করেছে। কিন্তু সিঙ্গাপ্পা তা করে না, যার ফলে বারা সে নিজেই নিজের পিঠে আঘাত করে, যাতে কেউ বুঝতে না পারে যে নৌকা থাকা সবাইকে সে মেরেছে, যাতে সবাই বুঝে যে দেবরা সবাইকে মেরে ফেলেছে। অবশেষে আমরা দেখতে পাই দেবরা আসলে নিজের বুকে নিজের ছেলের হাতে মারা যায়, কাউকে যাতে না বলে যে সে মারা গেছে, যাতে সবাইকে বলে যে সে সমুদ্রে চলে গেছে সমুদ্রকে রক্ষা করার জন্য। আর এই মুভিটির প্রথম পর্ব এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন। যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।